আসসালামু আলাইকুম। শাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। এবং 2021 সালে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার 100 বছর পূর্তি। মানে এই কবিতাটি 1921 সালে লেখা হয় এবং এখন 2021 সাল, সেটা হচ্ছে 100 বছর পূর্তি। এখন এই 100 বছর পূর্তিতে মানে কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী কবিতা 100 বছর পরেও আমাদের বাস্তব জীবনে কতটুকু ভবিষ্যৎ সঞ্চারী হয়েছে সে বিষয় নিয়ে আমরা জানবো, আর কবিতা বিষয় সম্পর্কে আমরা জানবো। এখন আমার এই কবিতার বিষয়ে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে কি, আমাদের জানতে হবে যে এই বিদ্রোহী কবিতাটা কেন পাঠ্য। আমি কবিতা পড়ার যে আমার যে স্টাইল বা আমার যে ধরন সেটা হচ্ছে কি, আমি কবিতার 3টা স্টাইলে পড়াই। তার প্রথম স্টাইল হচ্ছে কি যে কবিতার পাঠ্য, মানে কবিতা কেন পাঠ্য করা হয়েছে। তারপর স্টেপ হচ্ছে প্রেক্ষাপট, এই কবিতার প্রেক্ষাপটটা কি, যে এই কবিতার যে মূল যে প্রেক্ষাপট সেটা আমাদের জানতে হবে। আর লাস্টের 3 নম্বর যে স্টেপটা ধাপ সেটা হচ্ছে কি আমাদের কবিতার লাইন টু লাইন পড়তে হবে। লাইন টু লাইন মানে প্রত্যেকটা লাইন টু লাইন পড়তে হবে, যে লাইন টু লাইনে কী কী ব্যাখ্যা দেওয়া আছে সে বিষয়ে জানতে হবে। এখন কেন পাঠ্য সেটা তো আমরা জানি, যে আমাদের বাস্তব জীবনে এই বিদ্রোহী কবিতা কেন পাঠ্য করা হয় সে বিষয়ে কথা বলবো, প্রেক্ষাপট নিয়ে কথা বলবো, লাইন টু লাইন তো মানে বলতেই হবে। এখন লাইন টু লাইন বিষয়ে আমি যে কথাটা বলি সেটা হচ্ছে কি, বিদ্রোহী কবিতার যে অগ্নিবীণা যে কাব্য আছে না, এই অগ্নিবীণা কাব্য 1922 সালে প্রকাশ করা হয়। এই অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, আর বিদ্রোহী কবিতা হচ্ছে দ্বিতীয় কবিতা। এই দ্বিতীয় কবিতা বিদ্রোহী কবিতার 141 লাইন আছে, চরণ। এই 141 চরণ থেকে আমাদের এইচএসসি মানে ইন্টারমিডিয়েটে সেটা পাঠ্য করা হয়েছে 56 লাইন। 56 চরণ হচ্ছে পাঠ্য, বাকি চরণগুলি আমাদের এখানে অন্তর্ভুক্ত করা হয় নাই, লাস্টের চরণ দিয়ে মানে এখানে অ্যাড করা হয়। তা 56 লাইন হচ্ছে, আমরা প্রত্যেকটা 56 লাইনের ব্যাখ্যায় আমরা জানবো, খুব সুন্দরভাবে যত্ন সহকারে জানবো, প্রত্যেকটা লাইন ব্যাখ্যা টিকা সহ জানতে হবে। আর এই অগ্নিবীণা যে কাব্যটা, এই অগ্নিবীণা মানে হচ্ছে অগ্নিবীণা মানে আগুনের সুর। অগ্নি মানে কি আমাদের আগুন বা অনল, আগুনের সুর, আগুনের গান। এখন বলতে হবে আগুনের গান মানে কি, এই সুর মানে বাণী। এই সুর বলতে কী বোঝাইছি আমরা, বীণার সুর আছে না, এই সুর বলতে বীণা বোঝায়, কিন্তু এই বীণা দিয়ে বাণী বোঝাইছে, বাণী। যে কাজী নজরুল ইসলামের যে একটি বাণী যে বিষয়টা, তার যে কথোপকথন, তার ধরন, এটা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে। এটা টোটাল কাদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে এটা হচ্ছে আমাদের লেখা হয়। এবং ব্রিটিশ বলতে এখানে বলছে ঔপনিবেশিক শাসন, ঔপনিবেশিক শাসন। আমি প্রেক্ষাপটে একটু বলে দিই, ঔপনিবেশিক শাসন। এই ঔপনিবেশিক শাসন সম্পর্কে জানতে হলে আমার একটি ভিডিও আছে, সেটা হচ্ছে কি বিবি সোনাবতী মেঘনাদ। এই কবিতার পুঙ্খানুপুঙ্খভাবে এটা বোঝানো হয়েছে। এবং বিবি সোনাবতী মেঘনাদ, তারপরে আমাদের স্বদেশ যে কবিতা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, সেখানে বলছে ভারতী ভাব ভাবি মনে, দেখো দেশবাসীগণে কতরূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি বিদেশি ঠাকুর ফেলিয়া। এর অর্থ হচ্ছে যে আমি যে এখন যে প্যান্ট শার্ট পরে যে পড়াইতেছি, বা আপনারাও যার যার জায়গা থেকে ইংরেজদের যে কালচার সেগুলি ধারণ করে ক্লাস করতেছেন, কিন্তু আসলে কিন্তু এটা আমাদের বাংলা সংস্কৃতির বিষয় না। এর অর্থ হচ্ছে উপনিবেশিক মানে হচ্ছে কলোনাইজেশন বলা হয়, এটা হচ্ছে তারা হচ্ছে কলোনি স্থাপন করে। যে উপনিবেশ শব্দের অর্থ হচ্ছে যে কোনো একটা ভিন্ন জাতি তাদের ধর্মীয় সংস্কৃতিগুলিকে, তাদের কীর্তি কালচারগুলিকে একটি অবলা বা একটি বোকা জাতির উপর চাপিয়ে দেয়। সেই বোকা জাতি সারা জীবন সেটা বুকে প্রাণে মননে ধারণে মগজে ধারণ করতে থাকে, এবং পরবর্তীতে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। উপনিবেশিক শাসনে কিন্তু শাসনকর্তারা সেখানে কিন্তু সারা জীবন থাকে না, তারা তাদের ফিলোসফিটাকে স্থাপন করে চলে যায়। যেমন ইংরেজরা কিন্তু আমাদের এখানে এখন আর নাই, কিন্তু তৎকালীন সময়ে ইংরেজদের যে একটা মানে তাদের যে মানে শাসন, তাদের যে একটা মানে মানে তারা যে আইন করেছিলেন, এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু আমাদের কাজী নজরুল ইসলাম কিন্তু সোচ্চার ছিলেন। এবং কাজী নজরুল ইসলাম কিন্তু সেখান থেকেই উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে তার অগ্নিবীণা কাব্যটি প্রকাশ করেন। এবং তার অগ্নিবীণার একটি উল্লেখযোগ্য কবিতা হচ্ছে আমাদের বিদ্রোহ কবিতা। এবং বিদ্রোহ কবিতা মানে থেকে একটা দ্রোহ, এই বিদ্রোহ কবিতার আমাদের দুটা দিক আছে, একটা হচ্ছে প্রেমের দিক, একটা হচ্ছে দ্রোহ বা কষ্টের দিক। এখানে প্রেমের দিকও পাবো আমরা। এই বিদ্রোহ কবিতা একটা প্রেমের বিষয় থাকবে, প্রেম পাবো, প্রেম প্লাস হচ্ছে কি দ্রোহ। এই দ্রোহটা হচ্ছে আমাদের যে ইন্টারমিডিয়েট পাঠ্য কবিতা, তার 1 থেকে 30 নম্বর লাইন, 30 চরণে হচ্ছে তার দ্রোহ প্রকাশ পাইছে চরণে। আর বাকি প্রেমের যে বিষয়টা সেটা 31 নম্বর লাইন থেকে সে আস্তে আস্তে হচ্ছে পরবর্তী 56 লাইন পর্যন্ত সে হচ্ছে
প্রেমে প্রকাশ পাইছে, তখন দেখবো সে অবাঞ্ছিত মানুষের যে কথাবার্তা ভঙ্গিমা এই বিষয়গুলো আমরা লাইন টু লাইন দেখতে পাবো। তাহলে এখান থেকে যে ঘটনাটা ঘটলো সেটা এখানে অনেক এমসিকিউ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই যে অগ্নিবীণা কাব্যটা আছে না, এই অগ্নিবীণা কাব্য বিপ্লবী সত্তা বারিন্দ্র কুমার ঘোষ, তার নাম কি বারিন্দ্র কুমার ঘোষ, বারিন্দ্র কুমার ঘোষকে সে হচ্ছে এটি উৎসর্গ করেন। বারিন্দ্র কুমার ঘোষ, এই বারিন্দ্র কুমার ঘোষকে সে হচ্ছে উৎসর্গ করেন। এই বারিন্দ্র কুমার ঘোষ ছিলেন বিপ্লবী সত্তা ছিলেন, সে হচ্ছে বিপ্লবী ছিলেন, ব্রিটিশ বিরোধীর বিরুদ্ধে সে হচ্ছে বিপ্লবী ছিলেন। এই বারিন্দ্র কুমার ঘোষকে সে হচ্ছে এই অগ্নিবীণা কাব্যটি উৎসর্গ করেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রাথমিক একটা প্রেক্ষাপট গেল। এখন আমরা দেখব যে বিদ্রোহ কবিতার দিকে আমরা আস্তে আস্তে যাইতেছি। কবিতার লাইন টু লাইন পড়ার চেষ্টা করব। বিদ্রোহ কবিতার যে আমরা এখানে বিদ্রোহ কবিতার উপর দুইটা ক্লাস নেব, একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেছি আর লাইন টু লাইন পড়ার চেষ্টা করব। যেহেতু 56 লাইন কবিতা, এখানে মানে বড় একটা কবিতা প্রত্যেকটা লাইনে ব্যাখ্যা দিতে হবে, সেভাবে আমরা লিখবো। আর এই ক্লাসটা করার জন্য আমার অনুরোধ থাকবে, যারা এখান থেকে এই ক্লাসটা করতেছেন তারা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে বইটা পাশে রাখবেন। অন্ততপক্ষে অগ্নিবীণা কাব্যের যে আমাদের যে বিদ্রোহ কবিতা আছে, বিদ্রোহ কবিতার মানে পাশে রাখতে হবে। কারণ প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়া হবে, একদম প্রত্যেকটা লাইন টু লাইন ব্যাখ্যা করতে হবে। এখন আসি আমরা বিদ্রোহ কবিতার যে মানে কবি সত্তার যে বিষয়টা সেটা আমি বলি। এই বিদ্রোহ কবিতাটা 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কোনো এক গভীর রজনীতে রজনী মানে রাত, কোনো এক গভীর রজনীতে অর্ধ ভাঙা, এই যে অর্ধ ভাঙা কাঠের পেন্সিল দিয়ে কবি নজরুল এই অমর কবিতাখানি রচনা করেন। কবিতাটি রচনা করেন। আচ্ছা, এখান থেকে আমরা বোঝা যায় যে কবি সত্তার কত বিশাল একটা মানে প্রয়াস। সে হচ্ছে কি যে 21 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অর্ধ ভাঙা মানে অর্ধেক ভাঙা। এখন যদি আমাকে HB 2B 5B যত বি আছে যদি বলা হয় যে হাজার হাজার তোমাকে আমি কাঠের পেন্সিল দিলাম, আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, 7 বছর পড়াশোনা করছি বাংলা নিয়ে, কিন্তু আমি আশা করি যে এমন একটি লাইন আমি লিখতে পারবো না। কেন? কারণ এটা হচ্ছে কবি আর কবিরাজের মধ্যে পার্থক্য। কারণ কবি আর কবিরাজ কখনো এক হবে না। ঠিক আছে, বিষয়টা দেখেন, খেয়াল করে দেখেন যে অর্ধ ভাঙা মানে একটা ভাঙা কাঠের পেন্সিল দিয়ে সে হচ্ছে 141 লাইনের একটি অমর কবিতা লিখে গেছেন। সেটা হচ্ছে আমাদের যুগান্তর ধরে এটা আমরা পাঠ করতেছি। আজকে 100 বছর পরেও কিন্তু আমরা এই কবিতার মূল সুর থেকে বেরিয়ে আসতে পারি নাই। আমরা কবিতা যখন চরণ পড়তে যাব তখন আমি এটার ব্যাখ্যা দিব যে আসলে আমাদের বাস্তব জীবনের কতটুকু বিষয় আর ইন্টারমিডিয়েটে যাদের অ্যাসাইনমেন্টের বিষয় আছে, যে বললাম যে কেন পাঠ্য করা হয়, কারণ এখানে হচ্ছে অসমতার কথা বলছে, সাম্যবাদের যে একটা বিষয়টা, মানে এখানে অসমতা যে বিষয়টা আছে, অসমতা বলতে কি বোঝায় বলতো, যে সে বলছে যে সে সমতা চায়, সে হচ্ছে কবিতার ভিতরে কি সমতা চায়, কিন্তু আমাদের সমাজে কিন্তু এখন বর্তমানে সমতা নাই, যার কারণে সে হচ্ছে কি সাম্যবাদের বিষয়টা এখানে আসছে। তারপরে যারা হচ্ছে মেহনতি মানুষ, যাদের হচ্ছে অধিকার বঞ্চিত, তাদের বিরুদ্ধে সে সোচ্চার হয়ে গিয়েছেন। এই বিষয়গুলো হচ্ছে আমাদের বাস্তব জীবনে পাঠ্য এবং পঠনের একটা বিষয়, আমাদের সবারই পাঠ্য করতে হয়। আর এই হচ্ছে বিষয়টা, আমরা যখন লাইন টু লাইন পড়বো তখন এই বিষয় সম্পর্কে আমরা ভালোভাবে বিস্তারিত জানতে পারবো। আচ্ছা, এই হচ্ছে তার কবিতার বিষয়টা। এবং এখান থেকে যে কোশ্চেনগুলি পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, যেমন বিসিএস পরীক্ষা আসে খুব কোশ্চেন, বিসিএস পরীক্ষা আসে কোশ্চেন, বিশেষ করে কি আসছে যে বিদ্রোহী কবিতা কত সালে প্রকাশিত হয়। রচনা করা হয় কিন্তু 1921 সালে, কিন্তু প্রকাশ হয় তার হচ্ছে 1922 সালের এই 6 জানুয়ারি বিজলি পত্রিকায়। কি পত্রিকায়? বিজলি পত্রিকা এটা হচ্ছে প্রকাশিত হয়।
তাহলে এখান থেকে আমরা জেনে গেলাম কি যে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সেই কবিতাটা লেখা, কিন্তু এই 1922 সালে 6 জানুয়ারি বিজলি পত্রিকায় এই বিদ্রোহী কবিতাটা প্রথম প্রকাশিত হয়। এই তথ্যগুলি আমাদের জানতে হবে। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের বিষয় ছিল। এখন হচ্ছে আমরা কবিতার মানে টোটালি কবিতা, কিন্তু এখানে অনেক বিষয় আলোচনা করা হয়, যে আমি একটু আগে একটু ব্যাখ্যা দিয়ে নেই যে আমাদের মানে অনেকে ব্যাখ্যা বলতে মানে ব্যাখ্যা পড়তে ভুল বুঝেন, মানে কবিরাজের কথা বুঝেন মানে অথচ কবির কথা বুঝেন না। সেটা হচ্ছে কি, সে বলছে যে আমি ভগবান বুকে এঁকে দেবো পদচিহ্ন। এখানে অনেকে ধর্মীয় বিষয় বলতে পারে যে কেন ভগবানকে লাথি মারার কথা বললো, কিন্তু এখানে ভগবান বলতে কিছুই বোঝা নাই। মানে ভগবান বলতে এখানে লর্ড, মানে এখানে ইংরেজদের বোঝাইছে। মানে ভগবান যেমন একটা স্বর্গীয় বিষয়, সে হচ্ছে অনেক ক্ষমতাবান, এখানে ইংরেজদেরকে সে লাথি মারতে বলছেন। এই কারণে আমাদের মানে কবিতার ভাষা বুঝতে হবে। যদি কবিতার ভাষাটা আমরা যদি না বুঝি, আমরা যদি আক্ষরিকভাবে নিয়ে যাই ভাবার্থে না নিয়ে, তাহলে কিন্তু আমাদের এই কবিতা কিন্তু আমাদের মানে বুঝতে ভুল হবে, এবং আমরা প্রেক্ষাপট বা আমাদের যে কবির যে একটা চাওয়া পাওয়া ছিল সেই বিষয়গুলি কিন্তু আমরা টাচ করতে পারবো না, স্পর্শ করতে পারবো না। এখন আমার বাণীটা হচ্ছে কি, কবি কী বলেছেন সেটা বুঝতে হবে। আসলে কবি আক্ষরিক অর্থে কী বলে গেছেন সেটা যদি আমরা মূল্যায়ন করি, তাহলে কিন্তু আমাদের ভিতরে একটা দ্বিধা সৃষ্টি হতে পারে। কিন্তু আমরা এই দ্বিধা সৃষ্টি করবো না, আমরা হচ্ছে কবির ভাষা বুঝবো। এই কবির প্রত্যেকটা কথা, এখানে যত ধরনের কথা আসে প্রত্যেকটা কথাই কিন্তু ব্রিটিশ বিরোধী ছিল, এবং ব্রিটিশ বিরোধী থেকে মিলে গিয়ে আমাদের যে একটা ব্রিটিশদের আগ্রাসন বলা হয়, ব্রিটিশ আগ্রাসন, এই ব্রিটিশ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের কথা বলছেন মাইকেল, আমাদের কথা বলছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত কথা বলছেন, তারপর বলছেন আমাদের এই কাজী নজরুল ইসলাম। এই যে কবিদের যে সত্তাগুলি ছিল, এই কবিগুলি কিন্তু আমাদের এই ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছেন। তেমনইভাবে আমাদের এখানে যত লাইন আছে, যত ব্যাখ্যা আছে, সবই কিন্তু কবি ব্রিটিশদেরকে হুঙ্কার দিয়েছেন। এখন এই ধরনের অপশক্তিগুলি আমাদের কিন্তু এখনও মানে কি মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এই কারণে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের এই কবিতাটি পাঠ্য করা হয়েছে, যাতে করে তাদের ভিতরে দেশপ্রেম জাগ্রত হয়, তাদের ভিতরে যে অন্য কেউ যদি তাদেরকে আক্রমণ করতে চায়, তাদের ভিতরে যেন এতটুকু মানে ন্যূনতম জ্ঞান অর্জন করতে পারে, তারা যেন তাদের প্রতি দেশের প্রতি একটি দরদ থাকে, মানে দেশের প্রতি তারা যে একটা দরদ, মায়া, মমতা, ভালোবাসা এগুলি স্থাপন হতে পারে। এই কারণ হচ্ছে আমাদের এই বিদ্রোহী কবিতার পাঠ এবং পঠযোগ্য। আমরা এটা দেখব। এখন কবিতা লাইনের দিকে আসি, আমরা কবিতা লাইনের দিকে আসবো। এখন হচ্ছে আমরা কবিতা পাঠ করব। ওকে, আমি ইতিপূর্বে বলেছি যে এই কবিতা মানে ক্লাস করতে হলে বা কবিতা জানতে হলে যারা এই ক্লাস করবেন তারা হচ্ছে এই বইটা পাশে রাখবেন। যদি বই না থাকে তাহলে বিদ্রোহী কবিতাটা পাশে রেখে ক্লাসগুলি করা উচিত, কারণ এখানে আমি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিব এবং প্রত্যেকটা শব্দেরই ব্যাখ্যা দেওয়া হবে। আচ্ছা, এখন দেখি কি বলছে। বলো বীর বলো উন্নত মমশির। এখন যদি আমি বলি যে এই কথা যদি বলি বলো বীর বলো উন্নত মমশির, হবে না, কারণ কি এটা স্পৃহা নিয়ে বলতে হবে যে বলো বীর বলো উন্নত মমশির। বলো বীর মানে কি, বীর বলতে এখানে যে হচ্ছে যোদ্ধা, যে হচ্ছে বিপ্লবী যোদ্ধা, তাকে বোঝানো হয়েছে। বলো বীর বলো উন্নত মমশির। মম বলতে এখানে আমাদের মম বলতে আমার, এই মম মানে কি, মম মানে আমার, ঠিক আছে, আমার। আর আরেকটা কথা বলে নেই যে এই যে বলবীর বল উন্নত মমশির, এ শির নেহারি নত শির শিকর হিমাদ্রি। আমি বলছি না আমি, এখানে আমি শব্দটা, এই যে আমি শব্দ আছে না, এই আমি শব্দটি 39 বার ব্যবহার করা হয়েছে। 39 বার এখানে আমি শব্দটি 39 বার ব্যবহার করা হয়েছে এই কবিতায়, 156 কবিতার ভিতরে। বলছে বলবীর বল উন্নত মমশির। মম বলতে কি আমার, মানে বলবীর বল উন্নত মমশির মানে কি আমার শির আর উঁচু, এটা বলেছে। শির নেহারি নত শির, শির নেহারি আমারই নত শির ও শিখর হিমাদ্রি। বলছে শির নেহারি, নেহারি মানে কি দেখে, নেহারি মানে কি নেহারি, প্রত্যেক ব্যাখ্যা দিব আমি একদম। নেহারি মানে কি দেখে, দয়কার দেখ হয়কার খেয়ে, নেহারি মানে কি দেখে। বলছে যে শির নেহারি মানে শির বলতে কি আমার এই মাথার শির দেখে, আমারই শির দেখে নত শির ওই শিখর হিমাদ্রি, মাথা নত করে ফেলে। হিমাদ্রি, হিমাদ্রি মানে হিমালয় পাহাড়, এই হিমাদ্রি কথা বলছে। হিমাদ্রি, হিমাদ্রি বলতে কি হিমালয়, হিমালয়। আচ্ছা, হিমালয় হচ্ছে এই হিমালয়ের উচ্চতা হচ্ছে যে 8,848.86 মিটার, এটা 2020 সালের তথ্য অনুযায়ী। এখন এত বড় একটা পাহাড়, এই এত বড় একটা হিমালয় পাহাড়, এই হিমালয় পাহাড়টা কবি নজরুলের মাথা দেখে এই পাহাড়টাও মাথা নিচু করে ফেলে। এর অর্থ হচ্ছে যে বলছে যে বলবীর বল উন্নত মমশির, শির নেহারি মানে কি, শির নেহারি মানে মাথা দেখে আমারই, মানে আমারই শির দেখে নত শির ওই শিখর হিমাদ্রি, মানে যে হিমাদ্রির উচ্চতা হচ্ছে 8,848.86 মিটার। এত বড় একটা পাহাড়ও, এত বড় একটা হিমালয় পাহাড়ও এই নজরুলের উঁচু মাথা দেখে মাথা নিচু করে ফেলে। তার মানে এখান থেকে পাইলাম কি আমরা, যে নেহারি শব্দের অর্থ দেখে, আর আমারই তো জানি আমরা নত শির মানে কি মাথা নিচু করে ফেলে, এবং ওই শিখর হিমাদ্রি মানে কবি এখানে
তার যে একটা স্পৃহা, তার যে একটা শক্তি সামর্থ্য, তার যে একটা মানে উদ্দীপনা, এটাই কিন্তু আমাদের সে জাগ্রত করতেছে। মানে যে কোনো একটা বিপ্লবে যখন আমি যুদ্ধ করতে যাব তখন কিন্তু আমার একটা প্রিপারেশন নেওয়া দরকার আছে না? এই প্রিপারেশনটা হচ্ছে কি, সে মনে মনে ভিতরে একটা আত্মউপলব্ধি আনছে যে না, হিমালয়ের মতো বিশাল বড় একটা পাহাড়ও আমার মাথা দেখে, আমার এই শির দেখে সেও মাথা নিচু করে ফেলে। তার মানে এখন বলতে পারো যে আমাদের মানুষের আয়তন হচ্ছে, আমাদের মানুষের যে একটা মানুষের উচ্চতা হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি, তো কোথায় 5 ফুট 8 ইঞ্চি আর কোথায় হচ্ছে 8848.86 মিটার। তার মানে অর্থ হচ্ছে কি, এখানে হচ্ছে আক্ষরিক কথা বোঝা নাই, এখানে ভাবার্থে বোঝাচ্ছে যে হিমালয়ের মতো এত বড় উঁচু পাহাড়ও আমার মাথা দেখে নিচু হয়ে যেতে পারে। এটা হচ্ছে ব্যাখ্যাটা। আচ্ছা, তারপরে বলছে আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস। আচ্ছা, আমি চিরদুর্দম, দুর্দম মানে কি যাকে দমিয়ে রাখা যায় না, দুর্দম মানে কি যাকে দমিয়ে রাখা যায় না। দুর্বিনীত মানে কি অভদ্র। একটু লিখি আমরা অর্থগুলি। দুর্বিনীত মানে কি অভদ্র। দুর্বিনীত, এই দুর্বিনীত শব্দের অর্থ কি অভদ্র, মানে কি বেয়াদব টাইপের, কি অভদ্র। ওই যে আমাদের একটা নাটক আছে অভদ্র আর আফরানিসুর, যে বেয়াদব নাটকটা, এখানে কিন্তু বেয়াদবের মানে কি তুচ্ছাল্য অর্থে ব্যবহার করলেও কিন্তু বেয়াদব দিয়ে কিন্তু কি বোঝাচ্ছে, সমাজের যে অসঙ্গতিগুলি আছে সেগুলি তুলে ধরতে বলছে আমি দুর্বিনীত মানে কি বিনয়ী না, দুর্বিনীত মানে কি উদ্ধত বা অভদ্র। এই উদ্ধত বা অভদ্র বলা হয়, বা অভদ্র। বলছে আমি দুর্বিনীত নৃশংস, মহাপলয় আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস। আচ্ছা, নটরাজ, এই নটরাজ হচ্ছে মহাদেব বলা হয়, মহাদেব বা শিবকে বলা হয়, শিব। আচ্ছা, এখানে হিন্দু পুরাণের কথা আসছে যে শিবের কথা বলছে এখানে। তার মানে এর অর্থ হচ্ছে যে আমি মহাপলয়, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। মানে মোট কথা হচ্ছে কবি যত ধরনের শক্তি অর্জন করতে পারতেছেন, সমস্ত শক্তিকে সে সঞ্চয় করে সে হচ্ছে একটি আঘাত হানতে চায় ব্রিটিশদের বিরুদ্ধে। এটা হচ্ছে কবিতার মূল বিষয়টা। তাহলে এখান থেকে আমরা যে ঘটনাটা পাইলাম, যে সে বলতেছে যে আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। আমি পৃথ্বী বলতে কি বোঝায়? পৃথ্বী মানে পৃথিবী। এই পৃথ্বী মানে কি? পৃথ্বী মানে কি পৃথিবী। আচ্ছা, এই অর্থগুলো জানতে হবে। যে বলছে যে আমি মহাপলয়, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, মানে কি আমি পৃথিবীর বুকে একটা অভিশাপ। মোট কথা হচ্ছে কবি এখানে শক্তি সঞ্চয় করার জন্য এই কথাগুলি বলতেছেন। তার মানে কি আমি এখানে যে ব্যাখ্যাগুলি পেলাম, যে বলছে আমি বলবীর, উন্নত মমশির, মানে বলতেছে নিজে বলতেছে যে আমি উন্নত একটা মমশির, আমার এই শির দেখে হিমালয়ের মতো এত বড় একটা পাহাড় সেও মাথা নিচু করে ফেলে। আমি দুর্দম মানে কি আমাকে পৃথিবীর কেউ দমিয়ে রাখতে পারবে না, ব্রিটিশদের বিরুদ্ধে আমি একটা হুঙ্কার হয়ে আঘাত হানবো। আমি হচ্ছে অভদ্র, আমাকে কেউ কি ভদ্র শেখাতে পারবে না। নৃশংস, আমি মহাপলয়ে, আমি নটরাজ। মানে মহাপলয় বলতে কি বোঝায়? মহাপলয় বলতে এখানে কিয়ামতকে বোঝায়। মানে যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে সে সময় হচ্ছে আমি নটরাজের মতো, মানে কি নটরাজের মতো নৃত্য করতে থাকবো, ঠিক আছে। আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি সব কিছুকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিব। আমি মহাভয়, আমি পৃথিবী, আমি অভিশাপ পৃথ্বীর, মানে আমি পৃথিবীর একটা অভিশাপ। মানে কবি যত ধরনের মানে ধ্বংসাত্মকমূলক কথা আছে সেই কথাগুলি কিন্তু তার সাথে জুড়ে দিয়েছেন, ঠিক আছে। আমি দুর্বার মানে কি বলতো? যাকে দুর্বার, হ্যাঁ, যাকে বরণ করা যায় তাকে বলে দুর্বার, মানে সহজে যে বরণীয় না তাকে বলে দুর্বার। দুর্বারটা ভার্সিটি পরীক্ষায় কোশ্চেন আসে। দুর্বার হচ্ছে এই যে দুর্বার, এটা হচ্ছে দুযোগ বার, এটা হচ্ছে আমাদের স্বরসন্ধি, খুবই ইম্পর্টেন্ট। এটা বিসর্গ সন্ধি এগুলি কিন্তু পরীক্ষা আসে, এটা জানতে হবে। দুর্বার মানে কি? দুযোগ বার, দুর্বার। আমি দুর্বার মানে কি আমাকে বরণ করা যায় না, আমি দুর্বার। তার বলছে আমি ভেঙে করি সব চুরমার, মানে কি আমাকে কেউ দমন করতে পারবে না, আমি ব্রিটিশদের বিরুদ্ধে আক্রমণ করবই, আক্রমণাত্মক আমি হবই, যেভাবে হোক আমাকে তোমরা দমিয়ে রাখতে পারবে না। তার বলছে আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল। এর অর্থ হচ্ছে কি, আমি বলছে আমি অনিয়ম মানে কি আমি কোনো নিয়ম মানি না।
নিয়ম বলতে কি, নিয়মটা যে কোনো বিষয়ে কিন্তু মানে যে যে দেশের পৃথিবীর যারা নিয়ম করে তারা কিন্তু তাদের ফেভারে নিয়মটা নিয়ে নেয়। যেমন আমি বলি যে 1793 সালে যে আমাদের করা হয়েছিল, চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়, বা তারপরে আগে যে সূর্যাস্ত আইন করা হয়, এখানে কিন্তু আইনটা কী ছিল যে সূর্য ওঠার আগে কিন্তু প্রজাদের কী করতে হবে, খাজনা দিতে হবে। যদি প্রজারা ঠিকমতো খাজনা না দেয় তাহলে তাদের জমি জমা কিন্তু নিলামে চলে যায়, কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে চলে যাবে, ব্রিটিশদের কাছে চলে যাবে। তখন এখান থেকে কী বুঝতে পারলাম যে যারা আইন করে তারা আইনটা কিন্তু তাদের ভাগে রাখে, মানে তাদের ফেভারে রাখে। এখানে বলছে যে পৃথিবীতে যত ধরনের আইন আছে কোনো আইনই কিন্তু আমি কী বলি, কোনো আইনকে আমি কী করি, মানে কোনো আইনকে আমি মানে মানতে পারি না, সব আইন আমার কাছে তুচ্ছতা ছিল, আমি কোনো আইন মানে না। কিসের আইন? কারণ আইন দেখে তো লাভ নাই, কারণ আইন তো যার যার মানুষকে বাঁচানোর জন্য আইন করা হয়। এই কারণে সব আইন আমি ভেঙে ফেলবো। ব্রিটিশদের বিরুদ্ধে যত আইন ছিল, ব্রিটিশরা যত আইন করছিল সব আমি ভেঙে ফেলবো। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কারণ শৃঙ্খল। এর অর্থ হচ্ছে দলে যায় মানে কি, দলে যায় মানে কি পা দিয়ে মারিয়ে যাওয়া। এই যে দলে বলছে না এখানে, দলে মানে কি পা দিয়ে লাথি মারা, কিক, KICK, কিক করি না আমরা ফুটবল লাথি মারি না। দলে যাওয়া মানে কি বলতো, পা দিয়ে মারিয়ে যাওয়া, পা দিয়ে লাথি মারা। এর অর্থ হচ্ছে কি, আর পা দিয়ে লাথি মারি, ঠিক আছে। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কারণ শৃঙ্খল, আমি সব কিছু কী করি, আঘাত করি। আমি কোনো নিয়ম কারণ শৃঙ্খলতা কিছুই মানি না। কারণ কিসের নিয়ম কারণ শৃঙ্খলতা? কারণ নিয়ম কারণ যেখানে করা হয় সেখানে নিয়ম কারণ তো তাদের ফেভারে চলে যায়। ব্রিটিশরা যত আইন করছে সব আইনকে আমি ভেঙে চুরে নতুন করে আইনের প্রণয়ন ঘটবো, যে সমস্ত আইন থেকে আমাদের কোনো একদম হতদরিদ্র মানুষগুলিও যাতে করে বঞ্চিত না হয় তাদের বিষয়ে আমাদের আইন করতে হবে। তাদের আইন আমি কিছুই মানি না, ঠিক আছে। সব আইন আমি ভেঙে চুরে করবো চুরমার। আমি মানি না কোনো আইন, এই বলছে দেখো, তারপরে লাইনে বলছে যে আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেটো, আমি ভীম ভাসমান মাইন। এই লাইনে ব্যাখ্যা খুব ইম্পর্টেন্ট। আমি ভরা তরি করি ভরা ডুবি, এর অর্থ হচ্ছে কি এখানে সমৃদ্ধি, আর এর ব্যাখ্যা এই যে আমি ভরা তরি একটু লিখি আমরা, ভরা তরি বলতে সমৃদ্ধি, সমৃদ্ধির কথা বলছে। ভরা টবি ভরা ডুবি করি, এই ভরা তরি ভরা ডুবি, ভরা তরি করি কি আমি ভরা ডুবি, ডুবি মানে কি ধ্বংস। এটা হচ্ছে কি ধ্বংস কথা বলছে। তার মানে কি এক জায়গায় তার দুইটা প্রতীক আসছে, একটা হচ্ছে কি একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক আসছে। একটা হচ্ছে পজিটিভ দিক, একটা কি নেগেটিভ দিক আসছে। এখানে বলছে যে আমি ভরার তরি মানে কি যত ধরনের ভরার তরি আছে সব ভরার তরি আমি কি করি, ডুবে ফেলি। আমি টর্পেটো, আমি ভীম ভাসমান মাইন। টর্পেটোটা এখানে আঁকায় দেখাতে হবে। টর্পেটোটা এখানে, টর্পেটোটা কেমন যে একটু বলে দিই। এটা তো আমাদের একটা জাহাজ হয়, এটা মনে হয় একটা জাহাজ পানির ভিতর আছে, এটা জাহাজ। এই জাহাজটা এখান দিয়ে যাইতেছে জাহাজ। আর এই যে এখানে আমরা যে কিছুদিন আগে ইন্দোনেশিয়া যে একটা সাবমেরিন ধ্বংস হয়ে গেল, সাবমেরিনে যে এই টাইপের আর কি, এমন একটা সাবমেরিন, এগুলো সাবমেরিনের ভিতরে মানুষজন থাকে। এখন এখান থেকে এক ধরনের একটি বোমা নিক্ষেপণ করা হবে এটাকে ধ্বংস করার জন্য। তাহলে এই যে সাবমেরিনটা আছে না, এখান থেকে যে বোমাটা নিক্ষেপণ করলাম এটা হচ্ছে আমাদের টর্পেডো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি টর্পেডো, এটা হচ্ছে আমাদের টর্পেডো। এখানে বলছে যে আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। ভীম বলতে কি বোঝায়, ভীম নিয়ে আমি একটু কথা বলবো। মাইনটাকে বলে দেই, এটাও তো আমাদের থাকে মানে পৃথিবী হয়, এখানে অসংখ্য গাছপালা টাইপের আছে, একটু খুব সুন্দরভাবে বলে দেবো। এখানে কিছু বোমা টাইপের কিছু নিক্ষেপণ করা হয়েছে। এখান দিয়ে যদি কোনো গাড়ি যায় তাহলে হঠাৎ করে একটা কী হবে, বিস্ফোরণ ঘটবে। তার মানে এই যে যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের মাইন। মাইন মানে কি শত্রুকে ধ্বংস করার জন্য গোপনে যে মাটির ভিতরে পুঁতে রাখা হয় বোমা, তার নাম হচ্ছে মাইন। তার নাম কি হচ্ছে, তার নাম হচ্ছে মাইন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি যে ভীমের কথা বলছি। ভীম হচ্ছে মহাভারত চরিত্র। একটু ভীম নিয়ে কথা বলি আমি। ভীম হচ্ছে মহাভারত আছে না, এই মহাভারতের পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পুত্র। পঞ্চপাণ্ডব কি ছিল? একজন ছিল হচ্ছে আমাদের যুধিষ্ঠির, একটা ছিল কি লিখি একটু আমরা, যুধিষ্ঠির এটা, তারপর ছিল ভীম, আর ছিল অর্জুন। এই তিনজন ছিল আমাদের কুন্তির পুত্র দেখি, কুন্তিপুত্র। এখানে তো তিনজন, আর আছে একটা সহদেব, আর আছে নকুল।
এই সহদেব আর নকুল ছিল মাদ্রির পুত্র, মাদ্রি, মহাভারত চরিত্র মাদ্রি। মহাদেব কি এখানে ছিল যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর সহদেব, নকুল, এরা ছিল মাদ্রির পুত্র। এখন এই মহাভারতে যে আর এদের বিরুদ্ধে ছিল 100 পাণ্ডব বলা হয়, 100 ছিল, এদের বিরুদ্ধে ছিল 100 যারা ছিল দুর্যোধন, এই দুঃশাসন ছিল, দুর্যোধন ছিল দুঃশাসন, এদের বিরুদ্ধে কিন্তু পঞ্চপাণ্ডব যুদ্ধ করে। মানে মহাভারত পড়তে গেলে মহাভারতে 1000 লাইন আছে, এই 1 লক্ষ লাইন আছে, 1 লক্ষ লাইন আমরা পড়ছি, ওদিকে আর গেলাম না। কবি এখানে ভীমের কথা বলছে, কারণ ভীম হচ্ছে গদা নিয়ে যুদ্ধ করতো। গদা বলতে যেমন টাইপের একটা এই টাইপের একটা হাতুড়ির সে মতো, মানে কাঁধে থাকতো, সে আঘাত করতো। তাহলে কি বলছে যে আমি ভীমের শক্তির কথা বলছে, ভীমের যে শক্তি ধারণ করছে, এই ভীমের শক্তি হচ্ছে আমার ভিতরে আছে। ভীমের শক্তি কি আমার ভিতরে আছে, আমি সামনে যত ধরনের যা পাবো সব কিছুকে আমি কি করব, একদম ভাসমান মাইন্ড দিয়ে কী করবো, একদম সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিব। তাহলে বলতে পারলাম কি আমরা, যে এখান থেকে বুঝে গেলাম যে টর্পেডো মানে কি। টর্পেডো হচ্ছে যে যুদ্ধ থেকে যে জাহাজটা নিক্ষেপণ করা হয় অন্য জাহাজকে ধ্বংস করার জন্য, এটা সাবমেরিন হচ্ছে কি পানির তলদেশে থাকে সাবমেরিন। তারা বলছে কি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন বললাম। আমি ধৈর্যটি, আমি এলোকোষে ঝড় অকাল বৈশাখী। আচ্ছা, গুরুত্বপূর্ণ কথা, আমি ধৈর্যটি বলতে এখানে শিবকে বোঝাইছে। ধৈর্যটি বলতে এখানে হচ্ছে, আচ্ছা এখানে ধৈর্যটি বলতে বোঝাইছে ধৈর্যটি। এই ধৈর্যটি হচ্ছে আমাদের এই যাদের, এটাও তো একটা চরিত্র হয়, যাদের যে জটলা টাইপের, যাদের চলে থাকে না জটলা, এটাতে আমি যখন কারকের ক্লাস নেই তখন এটা বোঝাই দিই যে ধৈর্যটিতে সন্ন্যাসী চেনা যায়। এরা যদি জটলা টাইপের চুল আছে না, এরা হচ্ছে ধৈর্যটি, জটলা চুল। এখন এই জট শব্দ হচ্ছে ধূম্ররূপী জট, এখানে বলা হয় এখান থেকে আসছে শব্দটা আসছে ধূম্ররূপী। এই ধূম্ররূপী শব্দ থেকে আমাদের ধৈর্যটি শব্দটা আসছে। এটাকে শিবকে বলা হয়, শিব বা মহাদেব যা বলা হয় না কেন। তাহলে বলছে যে আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী। মানে ধৈর্যটি বলতে এখানে যে কিছুক্ষণ আগে আমাদের অ্যাসাইনমেন্ট চলে আসছে, যে 4th সপ্তাহে অ্যাসাইনমেন্টটা বলছে যে এখানে কাজী নজরুল ইসলাম কী প্রতীককে ব্যবহার করছেন, ঠিক আছে, ধ্বংস হিসাবে। তার ধৈর্যটি হবে, ধৈর্য বলতে কি শিবের কথা বলছে, সে হচ্ছে মহাপ্রলয়ের ধ্বংস আনবে। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি হচ্ছে কি এলোকেশে ঝড় অকাল বৈশাখী। যখন পূর্ব দিক থেকে, মানে আমাদের পূর্ব দিক থেকে যখন বাতাসটা আসে তখন কিন্তু আমাদের কি হয়, বৈশাখ মাসের যে ঝড়টা হয় এই ঝড়ের সাথে তুলনা করা হয়েছে। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুদ বিশ্ব বিধার্থীর। আমি বিদ্রোহী তো বুঝতে পারছি আমরা এখানে। আমি বিদ্রোহী সুদ বলতে পুত্র বোঝায়, সুদ বলতে কী বোঝায়, পুত্র। আমি প্রত্যেকটা লাইনে ব্যাখ্যা দেবো, এখানে বলে গেলে হবে না, লিখে রাখতে হবে। কারণ কেন লিখে রাখতে হবে, বইয়ের ভিতর লিখে রাখতে হবে। যারা কবিতাটা পড়বেন তারা হচ্ছে বইয়ের ভিতর লিখে রাখবেন যে সুদ মানে কি, পুত্র। এটা বিভিন্ন পরীক্ষায় সুতের সমার্থক শব্দ পরীক্ষা আসে যে পুত্র। তারপরে বলছে যে বিশ্ববিধাতার সুদ মানে কি, আমি বিশ্ববিধাতার পুত্র, মানে বিদ্রোহী পুত্র। এই লাইনের ব্যাখ্যা হচ্ছে আমি বিশ্ব বিধাতার বিদ্রোহী পুত্র, আমি বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র, এটা কামনা করছি। তাহলে এখান থেকে আমরা যে লাইনটা পেলাম যে আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর, মানে বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র আমি এখানে। তাহলে এখান থেকে আমরা যে লাইনগুলি পড়লাম, এখানে কত লাইন পড়লাম, এই 14 লাইনের ব্যাখ্যাটা হচ্ছে যে এখান থেকে আমরা মানে গুরুত্বপূর্ণ কথাগুলি পেলাম কি, এখানে নটরাজের কথা বলছে, তারপরে দুর্যোটির কথা বলছে, তারপরে ভীম ভাসমান মানের কথা বলছে, টর্পেডোর কথা বলছে। সবই কিন্তু আমি চিত্র আকারে বুঝাইছি। এখন হচ্ছে এই 14 লাইনের ব্যাখ্যাটাকে যদি আমরা সামারি করতে চাই, যে ব্রিটিশদের বিরুদ্ধে সে হচ্ছে যত ধরনের শক্তি আছে, মানে তাদেরকে আঘাত করার জন্য যত ধরনের ধ্বংসরূপী শক্তি আছে, সে প্রত্যেকটা শক্তিকেই কবি কাজী নজরুল ইসলাম কিন্তু এখানে নিজের ভিতরে মননে ধারণ করেছেন, যাতে করে এই শক্তিগুলি সঞ্চয় করে আমি ব্রিটিশদের বিরুদ্ধে বা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আমি একটি বিশাল বড় ভূমিকা রেখে তাদেরকে আঘাত করতে পারি। তাদের আঘাত করতে পারলে সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। তারা যে ধরনের আইন করেছে সব আইন কী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি নতুন করে আইন প্রণয়ন করব, যে আইনটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশের কীর্তি কালচারের সাথে মিলে যায়। এটা হচ্ছে মূল বিষয়টা। তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা লাইনে ব্যাখ্যা বললাম। দোলে হচ্ছে পায়ে মারিয়ে যাওয়া। তারপরে আমরা দেখতেছি বলছে বল বীর
চির উন্নত মম শির, মম বলতে আমার, আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান। আচ্ছা, আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান, এই লাইনের ব্যাখ্যা হচ্ছে কি, সে হচ্ছে এখানে নেগেটিভ প্লাস পজিটিভ দুইটা দিকে আনছে। যখনই বলছে আমি সৃষ্টি, তখনই আবার বলছে আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান। মানে কি, লোকালয় বলতে কি জনবসতিকে বোঝায়, আবার শ্মশান মানে কি যেখানে শবদাহ করা হয়, মানে কি লাশগুলিকে পুরানো হয়। তার মানে এখানে আমরা দুইটা চরিত্র পাইতেছি। সে হচ্ছে কি, একটা হচ্ছে এক জায়গায় সমৃদ্ধির কথা বলছে, আবার সেখানে কি বলতেছে, ধ্বংসের কথা বলছে। বলছে আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান। মানে এই লাইনের ব্যাখ্যা দিয়ে পাই যে আমি সৃষ্টি আমি ধ্বংস, মানে কি আমি একবার গড়ি একবার আবার ভাঙি। ঠিক আছে, এ কথা বলছে। বলছে আমি অবসান নিশাবসান, নিশাবসান শব্দের অর্থ বলছে রাত্রি শেষ, বা এখানে উষালগ্ন বলে নিশাবসান। এই যে নিশাবসান, এই নিশাবসান শব্দ হচ্ছে নিশাযোগ অবসান। নিশা মানে কি রাত, নিশা মানে কি নিশি বা না রাত বোঝাচ্ছে, নিশাযোগ অবসান। এই নিশা অবসান বলতে রাত্রি শেষ বা উষালগ্ন বলা হয় আমাদের, যখন আমাদের কি হয় সূর্য ওঠে আর কি। তার বলছে যে আমি একবার অবসান, বলছে দেখো আমি অবসান নিশাবসান মানে কি আমি একবার শেষ করে দেই, আমি আবার নতুন করে সূচনা করি। এলানের ব্যাখ্যা, আমি ইন্দ্রাণী সুদ হাতে চাঁদ ভালে সূর্য। এটা হচ্ছে আমি ইন্দ্রাণী বলতে ইন্দ্রের স্ত্রী, আমি লিখে দিই, এটা হচ্ছে ইন্দ্রাণী। আমরা জানি এখান থেকে দুইটা ব্যাখ্যা আসবে। ইন্দ্রাণী, এই কোথাও যদি আমাদের দীর্ঘ প্রত্যয় বা আপত্যয় যুক্ত করা হয়, তখন কিন্তু সেটা কি স্ত্রীর লোক বোঝায় বা মেয়ে বোঝায়। সেক্ষেত্রে ইন্দ্রের যে স্ত্রী ছিল তার নাম হচ্ছে ইন্দ্রাণী, এবং ইন্দ্রের স্ত্রীর নাম কি ইন্দ্রাণী। তাহলে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে ইন্দ্রের স্ত্রী হচ্ছে ইন্দ্রাণী, তার নাম হচ্ছে শচী ছিল তার নাম কি ছিল, শচী। শচীর পুত্র হচ্ছে জয়ন্ত। এই শচীর পুত্র আছে না, এই শচীর পুত্র হচ্ছে জয়ন্ত। শচীর পুত্র নাম কি জয়ন্ত। এখানে বলছে তার কথা বলছে আমি ইন্দ্রাণী সুদ বলতে কি, যে ইন্দ্রাণী সুদ যখন বলা হবে তখন কি হবে, ইন্দ্রাণী সুদ মানে কি পুত্র, আর ইন্দ্রাণীর পুত্র বলতে কাকে বোঝাইছে, ওই জয়ন্তকে বোঝাইছে। এই ইন্দ্রাণীর পুত্র ছিল জয়ন্ত। তার মানে এখান থেকে আমরা ব্যাখ্যা পেলাম যে ইন্দ্রের স্ত্রীর নাম কি ইন্দ্রাণী, আর ইন্দ্রাণী সুদ বলতে কি বোঝাচ্ছে, জয়ন্তকে বোঝায়। সে বলছে যে আমি ইন্দ্রাণী সুদ হাতের চাঁদ ভালে সূর্য। চাঁদ বলতে এখানে কি বোঝায়, মানে একটা মানে কি একটা স্পর্শকাতর একটা বিষয় বোঝায়। কিন্তু সূর্য দিয়ে আবার কি বোঝায়, সূর্য দিয়ে কিন্তু আবার তেজ বোঝায়। বলছে ভালে সূর্য, ভালে বলতে বোঝাচ্ছে, ভালে বলতে এখানে বোঝাচ্ছে সে কবি এখানে ভালো বলতে কপালে বোঝাচ্ছে, মানে আমার কপালে সূর্যের শক্তি ধারণ করতে পারি। এই ভালে বলতে কি বোঝাচ্ছে, ভালে মানে কি সূর্য, এর অর্থ কি সূর্য, যে আমি আমার সূর্যের যে শক্তি, আমরা জানি যে পৃথিবীতে 99.97% হচ্ছে কি শক্তি হচ্ছে কি পৃথিবীতে, ভালে মানে কপাল। এই ভালে বলতে কি বলছে, মানে কপালটা রেখে দেই, কপাল ভালে মানে কি কপাল। হ্যাঁ, ভালে মানে কপাল, কিন্তু কপাল লেলো এই সূর্যের সাথে তুলনা করছে। কপালটাকে কিসের তুলনা করছে, সূর্যের সাথে তুলনা করছে। সূর্যের সাথে তুলনা করা হয়েছে। এখানে সূর্যের কিন্তু 99 এই ভালের এই সূর্যের কিন্তু 99.97% শক্তি কিন্তু আমাদের কই থেকে আসে, সূর্য থেকে আসে। এই কারণে এখান থেকে আমরা যে ব্যাখ্যাটা পাই, যে বলছে যে আমি ইন্দ্রাণী সুদ হাতে চাঁদ ভালে সূর্য। এর অর্থ হচ্ছে আমি হচ্ছে ইন্দ্রাণীর পুত্র জয়ন্ত, এবং এক হাতে হচ্ছে চাঁদ ভালে সূর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, অন্য আরেক হাতে রণতুর্য। এটা হচ্ছে আমাদের 20 লাইনের পর্যন্ত ব্যাখ্যা। এই 20 লাইন হচ্ছে আমরা এক ক্লাসের ভিতরে রাখবো, আর বাকি যে আমাদের আরও আছে মানে 36 লাইন আছে, সেটা হচ্ছে আমরা আরেকটা ক্লাস তৈরি করার চেষ্টা করব। এখন বলছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি। বাঁশের বাঁশুরি মানে কি, বাঁশের বাঁশুরি বলতে এখানে প্রেম বোঝাচ্ছে। এই যে বাঁশের বাঁশুরি, এই বাঁশের বাঁশুরি বলতে কি এখানে কৃষ্ণের যে প্রেম আছে না, কৃষ্ণের প্রেম, কৃষ্ণের বাঁশিকে বোঝানো হয়েছে, প্রেম বা কৃষ্ণ। আর হাতে রণতুর্য, আরেক হাতে আমাদের রণতুর্য। এই তুর্য, রণ মানে কি যুদ্ধক্ষেত্র, আর তুর্য শব্দের অর্থ হচ্ছে কি যে যেখানে আমাদের যুদ্ধের সময় যে বাদ্য বাজানো হয়, যুদ্ধের সময় যে ধরনের সিংহা বাজানো হয়, যুদ্ধের সময় আমাদের যে ধরনের সিংহা বাজানো হয় সেটা হচ্ছে কি আমাদের যুদ্ধের যন্ত্র। তুর্য মানে কি যুদ্ধের সময় আমাদের বাদ্য বাজানো যন্ত্র, যুদ্ধের বাদ্যযন্ত্র হচ্ছে আমাদের এই রণতুর্য। তাহলে এখান থেকে আমি প্রেক্ষাপটটা থেকে আবার যদি আমি ফিনিশিংটা আনি, তাহলে এখান থেকে যা বোঝা যাইতেছে
যে কবি এখানে দেখাইছেন যে যত ধরনের শক্তি সামর্থ্য আছে সকল ধরনের শক্তি সামর্থ্যকে সঞ্চয় করে সে হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ আগ্রাসনের বিরুদ্ধে সে হচ্ছে একটি বিশাল বড় হুঙ্কার দিতে চান। এবং এই হুঙ্কারগুলি হচ্ছে কি আমাদের সামনের দিকে মানে আমাদের কী করবে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যাতে বুঝতে পারে যে অন্য ধরনের জাতিসত্তা যেন আমাদের উপরে কোনোদিনও যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এবং এই ধরনের স্পৃহা থেকে কিন্তু আমরা কী পাই, মানে এটা কেন পাঠ্য করা হয় দেখো, যে 1921 সালে হচ্ছে আমাদের এই কবিতাটি পাঠ্য করা, কিন্তু তারপরে কিন্তু আমরা 47 সালে থেকে কি আবার আমাদের পাকিস্তানে কিন্তু আগ্রাসন স্থাপন করে। পাকিস্তানের 23 বছরের যে শাসন ছিল সেখান থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করছি। পরবর্তীতে আমাদের যত ধরনের প্রবলেম আছে সেটা হোক ব্যক্তিগত জীবনে, সেটা হোক জাতীয় জীবনে, সব জায়গায় কিন্তু আমাদের এই বিদ্রোহ কবিতাটা কি পাঠ্যযোগ্য। আমরা 20তম লাইন পর্যন্ত পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওটা আমরা আবার নতুন করে পরবর্তী 36 লাইনের ব্যাখ্যাটা নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।